ক্যাশলেস ইন্ডিয়া অর্থাৎ ডিজিটাল লেনদেনে কেনাকাটা, এইরকম সিস্টেমে আমরা সবাই ফিট হতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, ভারতবর্ষের ইতিহাস ঘাটলে এইরকম কোনো লেনদেনহীন প্রশাসনিক এবং সামরিক ব্যবস্থার খোঁজ পাওয়া যায় কি? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যযুগের ভারতের একটি এমন অভিনব পন্থা যেখানে প্রশাসনিক এবং সামরিক ব্যবস্থা চলত সুষ্ঠুভাবে, কিন্তু কোনো নগদ অর্থের লেনদেন হতো না। হ্যাঁ, আজকে আমরা ইকতা ব্যবস্থা নিয়ে জানব, যেটা এসএলএসটি সহ নেটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এই ইকতা ব্যবস্থার সূত্রপাত হলো কিভাবে? আমরা যদি দেখি, একটু পেছন দিকে ঘুরে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সময় যখন সুলতানি সাম্রাজ্যের ইতিহাস ভারতবর্ষে শুরু হচ্ছে, সেই মোহাম্মদ ঘুরির হাত ধরে আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের মতো বিশাল সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে এবং সেখানে তাদের আধিপত্য এবং নিজেদের জয়ধ্বজাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রয়োজন ছিল প্রচুর সেনাবাহিনী, এবং ভারতের যে নিরাপত্তা তার জন্য কিন্তু একটা সুসংঘবদ্ধ সেনাবাহিনীর প্রয়োজন ছিল। তো সেই প্রয়োজনের দিকে নজর রেখেই আমরা দেখছি যে প্রাচ্যের ইসলামিক শাসন ব্যবস্থায় অর্থাৎ সেলজুক সাম্রাজ্যে প্রচলিত একটি ব্যবস্থা যার নাম ইকতা, সেই ব্যবস্থার ইমপ্লিমেশন আমাদের এই ভারতবর্ষে করা হলো। কার হাত দিয়ে পেলাম? আমরা সেই মোহাম্মদ ঘুরি, অর্থাৎ যার হাত ধরে সুলতানি সাম্রাজ্যের ইতিহাস ভারতবর্ষে শুরু হয়েছিল। তবে এই ইকতা সিস্টেম, এই যে ইকতা সিস্টেম, সেটা মোহাম্মদ ঘুরি ভারতে প্রথমে বন্টন করার ব্যবস্থা করেছিলেন এবং পরবর্তীকালে ইকতা সিস্টেম আরও বেশি সুসংঘবদ্ধ হয়েছিল যার আমলে তিনি হলেন ইলতুৎমিশ। অর্থাৎ এমন একটি ব্যবস্থা যেখানে সেনাবাহিনীও তার কাজ করবে, রাজস্ব সংগ্রহ হবে, অথচ রাজকোষ থেকে কোনো আর্থিক লেনদেন বা বেতন ইত্যাদি দিতে হবে না। অর্থাৎ এই যে সিস্টেম, ইকতা সিস্টেম, এই ইকতা সিস্টেমের প্রাতিষ্ঠানিক যে রূপ, সেটা কিন্তু আমরা পেয়েছিলাম সুলতান ইলতুৎমিশের হাত ধরে 1228 থেকে 29 সাল নাগাদ। এবার এই যে ইকতা সিস্টেম, এই সিস্টেম কেমনভাবে চলতো সেটা একবার দেখে নেব। আমরা দেখছি বা জানছি যে ইকতা পার্টিকুলার এই শব্দটার মধ্য দিয়ে একটা ভূমিখণ্ড, একটা পার্টিকুলার বা নির্দিষ্ট ভূমিখণ্ডকে কিন্তু বোঝানো হতো। অর্থাৎ সুলতান তার সমগ্র সাম্রাজ্যে যেখানে চাষবাস হচ্ছে বা চাষবাস হতে পারে, সেই রকম তার যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলিকে বেশ কয়েকটি ইকতায় বিভক্ত করে দিতেন এবং সেই এক একটি ইকতার দায়িত্ব দেওয়া হতো এক একজন ইকতাদার বা মাকতির ওপরে। এবার এই ইকতাদারদের কি কাজ? ইকতাদারদের যেটা কাজ সেটা হলো সেই ভূমিখণ্ড থেকে রাজস্ব আদায় করা এবং সেই সংগৃহীত রাজস্ব থেকে নিজের বেতন রাখা, তারপরে নির্ধারিত একটি সৈন্যদল তাকে পোষণ করতে হতো এবং সেই সৈন্যদল পোষণ করার জন্য তার যে খরচ হতো সেটা সেই ইকতার রাজস্ব থেকেই সে গ্রহণ করত। এবার সেই অঞ্চলের যে নিয়ম শৃঙ্খলা এবং যে নিরাপত্তা বিধান, সেটা রক্ষার দায়িত্ব কিন্তু এই ইকতাদারদের ছিল। তাহলে প্রশ্নটা হলো যে রাজকোষে তাহলে কি জমা পড়লো? হ্যাঁ, রাজকোষে অবশ্যই জমা পড়ছে সেই অংশটা যা রাজস্ব বাবদ সংগৃহীত হয়েছে এবং ইকতাদার যা খরচ করেছেন সেই সেনাবাহিনী পোষণ করতে, সেটার যে পার্থক্য, অর্থাৎ এই খরচের পর তার হাতে যে টাকা রয়ে গেছে সেটাই কিন্তু রাজস্ব হিসেবে জমা হচ্ছে সুলতানের রাজকোষে। এই বাড়তি যে উদ্বৃত্ত যে অর্থ, এটাই হচ্ছে ফাজিল, এটাকেই বলা হতো ফাজিল। এইভাবে সম্পূর্ণ ইকতা সিস্টেম চলতো। তবে এক্ষেত্রে আরও তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের নজর রাখতে হয়। সেগুলো কিরকম? প্রথমত,
এই যে ভূখণ্ড বা ইকতা একজন ইকতাদার পেলেন, সেখানে কিন্তু তার ব্যক্তিগত মালিকানা নেই, অর্থাৎ এই ইকতা কিন্তু বংশানুক্রমিক ছিল না। যদিও পরবর্তীকালে বিভিন্ন টাইমে ইকতার এই নিয়ম বদল হয়েছিল, কিন্তু আমরা ইনিশিয়ালি যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে ইকতার উপর কিন্তু ব্যক্তিগত মালিকানা থাকতো না। ইকতাদারদেরকে মাঝে মাঝেই বদলি করে দেওয়া হতো। কেন বদলি করে দেওয়া হতো? একটা পার্টিকুলার জায়গায় যদি দীর্ঘদিন ধরে একটা ইকতাদার তার শাসন কাঠামো চালিয়ে যেতে থাকেন, তাহলে সেক্ষেত্রে যে ভয়টা থেকে যায় সেটা হচ্ছে সেই অঞ্চলে তিনি হয়তো সর্বেসর্বা হয়ে উঠলেন এবং কেন্দ্রীয় ক্ষমতাকে তিনি উপেক্ষা করছেন। অর্থাৎ এই রকম একটা সিচুয়েশন কিন্তু একটা রাজত্বের জন্য কখনোই ভালো কথা নয়। তাই ইকতাদারদেরকে মাঝে মাঝে বদলি করে দেওয়া হতো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইকতাদাররা যে সেনাবাহিনী পোষণ করছেন, সেই সেনাবাহিনীকে কিন্তু সুলতানের প্রয়োজনের সময়, যুদ্ধের সময় ঠিক মতো করে সরবরাহ করতে হতো। অর্থাৎ এই তিনটে নির্দিষ্ট বিষয়ের মধ্য দিয়ে কিন্তু ইকতা ব্যবস্থা চলাচল করত। এবার আমরা দেখব এই ইকতা ব্যবস্থা সুলতানি আমলেই বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। আমরা ইলতুৎমিশের হাত ধরে এর প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছি এবং তার আগে আমরা দেখেছি ইকতার বিলি হতে। এবার ইলতুৎমিশের পরবর্তীকালে কি হলো আমরা দেখব। গিয়াসউদ্দিন বলবনের শাসনকালে আমরা কি দেখছি, যে এই ইকতা ব্যবস্থার উপর নজরদারি, রাজস্বের হিসাব ইত্যাদি অত্যন্ত নিখুঁতভাবে দেখা হচ্ছে। অর্থাৎ কোনো রকম ভাবে কোনো কারচুপি যদি যাতে না হয় তার ব্যবস্থা কিন্তু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। এবার আমরা চলে আসলাম খলজি বংশে। আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির টাইমে ইকতা ব্যবস্থায় কি রকম পরিবর্তন এলো? আমরা দেখছি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে শক্ত করতে ক্ষুদ্র ইকতা বাতিল করে সরাসরি কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা হচ্ছে ইকতাগুলোকে, এবং ইকতাদারদের যে বদলির ব্যবস্থা সেটাকে অত্যন্ত কড়াকড়ি করা হচ্ছে। এর পরবর্তী পর্যায়ে যখন মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসছেন, দিল্লির সুলতানি সিংহাসনে, তখন আমরা দেখছি রাজস্ব আদায় এবং সামরিক দায়িত্ব, ইকতাদারদের যে দুটি গুরুত্বপূর্ণ ডিউটি, সেই দুটি কাজকে কিন্তু আলাদা আলাদা পদে বিভক্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সুলতানি আমলে ইকতা ব্যবস্থাকে আমরা দেখেছি বিভিন্ন টাইমে বিভিন্নভাবে কার্যকরী হতে, প্রয়োজন অনুসারে এবং সুলতানদের সুদূরপ্রসারী ভাবনা চিন্তার নিরিখে এটা আবর্তিত হয়েছে। এবার চলে আসি ফিরোজ শাহ তুগলক, যিনি ইতিহাসে জনহিতকর কার্যাবলীর জন্য বিশেষভাবে বিখ্যাত। কিন্তু তার আমলে আমরা যেটা দেখলাম ইকতার ক্ষেত্রে, তিনি অভিজাতদেরকে সন্তুষ্ট করতে ইকতা ব্যবস্থাকে বংশানুক্রমিক করে দিলেন। বংশানুক্রমিক অর্থাৎ ইকতাদারের পুত্র আবার ইকতাদারই হবে। তো এই রকম যখন চলতে থাকলো, তখন কি সেটা সাম্রাজ্যের জন্য খুব ভালো কিছু ফল দিয়েছিল? না। সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এই সম্পূর্ণ ব্যবস্থাটায় যে ভারসাম্যটা এতদিন চলেছিল সেটা কোথাও গিয়ে একটু নড়বড়ে হয়ে গেল, এবং ঐতিহাসিকরা বলছেন এই ইকতাদারদের বংশানুক্রমিক করে দেওয়ার ফলেই কিন্তু সুলতানি সাম্রাজ্যের পতনের সূত্রপাত হয়েছিল। আমরা দেখছি ফিরোজ শাহ তুগলক যখন এটাকে বংশানুক্রমিক করলেন, তারপরে ইকতাদাররা ধীরে ধীরে নিজেদের স্থানে তারা কিন্তু অনেক বড় বড় নেতা হয়ে উঠলেন এবং তাদের ক্ষমতা কেন্দ্রের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে থাকলো, যে কারণে দিল্লির সুলতানির পতন ক্রমশ এগিয়ে আসতে থাকলো। অর্থাৎ এই পুরো বিষয়টিকে যদি আমরা আরো একবার ফিরে দেখি, তাহলে যেটা দেখা যাচ্ছে, একটা টাইমে যে ইকতা ব্যবস্থা সাম্রাজ্যের যথেষ্ট উন্নতির কারণ হয়েছিল, সেই ইকতা ব্যবস্থাই কিন্তু একদিন সুলতানি সাম্রাজ্যের পতনের দিকে এগিয়ে চলল তার সিস্টেমের নানা রকমের বদলের ফলে। এই ইকতা ব্যবস্থা মধ্যযুগের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নগদ অর্থের, যেটাকে আমরা বর্তমানকালে ক্যাশলেস বলছি, খানিকটা সেই রকম কাঠামোর একটা বিষয়। তবে এই ব্যবস্থা হয়তো সুলতানি যুগের পতনকে ডেকে এনেছিল ঠিকই, তবুও আমরা এটা অস্বীকার করতে পারবো না যে মুঘল যুগে যে আমরা মনসবদারি ব্যবস্থা দেখেছিলাম, সেই ব্যবস্থার যে ভাবনা সেটা কিন্তু ইকতা ব্যবস্থার মধ্যে থেকেই নেওয়া হয়েছিল।
ইকতা ব্যবস্থা যেরকম এসএলএসটির জন্য গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম ভাবে নেটের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বিএসসিসিআইতে এসএলএসটি এবং নেট দু ক্ষেত্রেই কিন্তু প্রিপারেশনের ব্যাচ চলছে। আপনাদের যদি এই ব্যাচ সংক্রান্ত কোনো বিষয় বা পড়াশোনা নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ফোন করে জানতে পারেন। আমার ফোন নাম্বার হলো 8910865788। আপনারা যে কোনো টাইমে এই ফোনে আপনাদের এসএলএসটি বা নেট সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন। এবার জানিয়ে রাখি, বিএসসিসিআইতে শুধুমাত্র হিস্ট্রি না, হিস্ট্রির সাথে সাথে বাংলা, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি, ইংলিশ, সংস্কৃতর মতো বিভিন্ন সাবজেক্টের এসএলএসটি ক্লাস চলছে। সবটাই হয় বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যম দিয়ে। সেই কারণে সবার আগে আপনি এই অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে আমাদের বিএসসিসিআই এর বিভিন্ন কোর্সগুলো সম্পর্কে জানতে পারবেন। আর যদি কোনো কোর্সে আপনি ভর্তি হতে চান তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাওয়ার জন্য YT118 এই কুপন কার্ড নাম্বারটা আপনি ইউজ করতে পারেন স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ।